একটা প্লেন কখনোই পুরনো না। মনে করেন একটা প্লেনের মধ্যে অনেক কয়েকশো সিস্টেম আছে, সিস্টেম অপারেট করে আলাদা আলাদাভাবে, এবং এক একটা সিস্টেমের ব্যাপার অনেক অসংখ্য যন্ত্রপাতি আছে। প্লেন হলো এমন একটা জিনিস, প্লেনের নিজের একটা লাইফ থাকে, লাইফ স্প্যান আছে, হুইচ ইজ রিটেন ইন দ্য ডকুমেন্ট, যে ওকে এটা থেকে আজকে থেকে শুরু হতো। নর্মালি 30-40 বছরের কমে একটা প্লেনের লাইফ থাকে না, নর্মালি অপারেট করে। এর ভেতরে যত ইকুইপমেন্ট আছে, এয়ারক্রাফটের বডি থেকে শুরু করে, ইঞ্জিন থেকে শুরু করে, ছোটোখাটো নাট বোল্ট পর্যন্ত, প্রত্যেকটা ইকুইপমেন্টের একটা পার্টসের একটা নাম আছে, ওই নাম দিয়ে ওইটার একটা লাইফ আছে, এবং এগুলা অলওয়েজ রিপ্লেসড বিফোর দ্য লাইফ ইজ গন। সো একটা প্লেনকে সবসময় অ্যাজ ইফ 0 মাইলেজ গাড়ির মতো করে মেনটেন করা হয়। মানে আপনি যদি আমরা বলি না রিকন্ডিশন গাড়ি কিনি আমরা, এটা কি অলমোস্ট নতুনের মতো করে দেয়। তো একইভাবে কিন্তু আমাদের কিন্তু ওই ইঞ্জিনের এটার অবকাশ নাই, ইঞ্জিনটাকে আমাদের পুরো ওভারঅল করতে হবে। তো এইভাবে বড় যেহেতু ইঞ্জিন, ছোটোখাটো প্রতিদিন লাইফ হওয়ার আগে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়, এবং এটা প্রতিদিনের কাজ। এটা হলো আমাদের মেনটেনেন্স, লজিস্টিক্স এগুলোকে সাপ্লাই করে, মেনটেনেন্স ইঞ্জিনিয়ার সাহেবরা এগুলোকে দেখে দেখে, টেকনিশিয়ানরা এগুলোকে ফিট করে, ওইভাবে যে বললাম প্রতিদিন এগুলো সার্টিফাই করে। এমন কখনই হয় না যে একটা প্লেনের একটা আইটেমও লাইফ চলে গেছে কিন্তু ফ্লাইংয়ে যাচ্ছে, এটা হয় না, নেভার। সো ইউ আর গোয়িং উইথ দ্য এয়ারক্রাফট হুইচ ইজ 100% সার্ভিসেবল। সো একটা প্লেন পুরনো হতে পারে কেন, যে এটা আমরা 10 বছর 20 বছর আগে কিনেছি, এটা পুরনো সেই অর্থে। তার মানে এই না যে এটা ফ্লাইং এর জন্যও উপযোগী না, নো নো নট এট অল। তো এটা হলো গিয়ে প্রতিদিনই ঘটনা ঘটছে, প্রতিদিনই প্লেনটাকে ওইভাবে আপডেট করা হচ্ছে, এবং অনলি দেন এটা ফ্লাইংয়ে যাচ্ছে। আর ওইটা তো আমি বললামই কীভাবে এক্সপেক্ট করা হবে। তো সেই পদ্ধতি থেকে অ্যাকচুয়ালি এই যে কথাটা, এত পুরনো প্লেন কেন ফ্লাই করা হয়, ইভেন টিল দ্য লাস্ট ডে, যেদিন প্লেনটা আজকেই তার ক্যালেন্ডার লাইফের লাস্ট মিশন, সেদিনও এটা 100% ফিট। সো এয়ারক্রাফট আসলে কখনোই আনফিট হয় না যতদিন আমরা পাইলটরা, ইঞ্জিনিয়াররা বলি যে এটা আনফিট। ইটস অলওয়েজ মেড ফিট অ্যান্ড অনলি দেন ইট ইজ গোয়িং ফর ফ্লাইট। তদন্ত হয়, প্রত্যেকটাতেই হয়, এবং মিলিটারিতে এটাকে রিগোরাসলি ইমপ্লিমেন্ট করা হয়, জি, এবং থরো আলাপ আলোচনা হয়, থরো অ্যানালিসিস হয়, এটা কোনো রাগঢাক নেই। সিভিল এভিয়েশনেও হয়, আমি সিভিল এভিয়েশনে ছিলাম, সেখানেও হয়। কিন্তু কিছু ব্যাপার থাকে যেগুলো আবার আইনগত দিক চলে আসে। ফর এক্সাম্পল, এয়ারফোর্স তো এয়ারফোর্সের ইনভেস্টিগেশনটা করবে, সিভিলের যে ইনভেস্টিগেশন সরকারকে করতে হবে, এটা তো এয়ারফোর্স করবে না, রাইট? কোথায় জানি আমি একটা খবর দেখলাম, তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে বোধহয় কোর্ট বা সামথিং। এটা সম্পর্কে আমি ঠিক ক্লিয়ার না, কারণ আমরা তো অলরেডি তদন্ত কমিটি গঠন করে ফেলেছি। এটা কি বাইরের সরকারের জন্য মোস্ট লাইকলি, আই এম নট শিওর। তো এটা হবে। এখানে এই আলোচ্য অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমার বিবেচনায় দুটো তদন্ত কমিটি অবশ্যই হওয়া উচিত, একটা এয়ারফোর্স থেকে যেটা অলরেডি হয়ে গেছে, আর একটা বাইরে থেকে হওয়া উচিত, বিকজ এখানে অনেক সিভিল ইনভলভ আছে। এয়ারফোর্সের যেখানে প্রয়োজন সেখানে এয়ারফোর্স উইল গিভ অল কাইন্ড অফ ইনফরমেশন এন্ড হেল্প, সেখানে একটা কোঅর্ডিনেশন, কোঅপারেশন ডেফিনেটলি থাকবে, দরকার। এটা গেল এক। দুই হলো, মিলিটারি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার চলে আসে যেটা আপনার কাইন্ড অফ সিক্রেট, ক্লাসিফাইড, আইনগত ব্যাপারে। যেমন মনে করেন, আপনি শুনেছেন নিশ্চয়ই এই ধরনের টার্মগুলো, যেটাকে বলা হয় কনফিডেন্সিয়ালিটি ক্লজ। একটা এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির সাথে আমরা যখন এয়ারক্রাফটটা প্রকিউর করি, তখন কিন্তু এটা সাইন করতে হয়, বিকজ এটার সাথে ওদের বিজনেস রিলেটেড, ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড। ওরা সেটা চায় না যে অন্যরা জানুক। এবং আমি যখন একটা প্লেন কিনি, আপনি ফার্স্ট পার্টি, আপনি আমার কাছে বিক্রি করছেন, আমি সেকেন্ড পার্টি। কনফিডেন্সিয়াল ক্লজ মানে আমি থার্ড পার্টিকে এটা বলতে পারবো না। যদি বলি, ও আমার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নিতে পারে। ও যদি পারমিট করে, তাহলে আমরা পারি। ওই সিভিল এভিয়েশনে কি হয়, তখন দুই দেশের মধ্যে মিলে একটা জয়েন্ট ইনভেস্টিগেশন হয়, আর এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারের সাথে মিলে আবার একটা জয়েন্ট। আর সিভিল এভিয়েশন দেশে নিজে একটা করতে পারে, একটা কেন 5টা করতে পারে, এটার সাথে ওরা ইনভলভ না। কিন্তু ফাইনাল ডিসিশনটা যখন কনসোলিডেট হয়ে আসবে, তখন এটা এরকম হয়ে যায়। এবং তারপরে কোশ্চেন আসছে, আমি আদৌ জানতে পারবো কিনা। আমি এতটুকু আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, আমি যে পালস দেখেছি গ্রাউন্ডে উইথ দ্য এয়ারফোর্স পার্সোনেল, এবং আমরা নিজেরাও তো করেছি, দেয়ার উইল বি, মানে বিমান বাহিনীর পক্ষ থেকে সরকার বলুন বা ওখানে যারা আছে, সাফারার যারা আছেন, ভুক্তভোগীরা আছেন, যাদের এই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ফ্যামিলিগুলো, তাদেরকে যে কোনো ধরনের সহায়তা বিমান বাহিনী দেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু ওই আইনগত যে দিকগুলো, এগুলো বিমান বাহিনী একা সলভ করতে পারবে না।